সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ১৩ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘনঘটা। গ্রামের লোকজন আজও বলে ও লোকটা মরেও শান্তি পায়নি, কারণ তার হিসাবের খাতায় শুধু টাকা ছিল, মানুষ ছিল না। আজকের গল্পের নাম শিবনাথ সরকারের অসমাপ্ত হিসাব। শিবনাথ সরকার ছিলেন মহিষডাঙ্গা গ্রামের সবচেয়ে হিসেবি মানুষ। কারুর চোখে তিনি কৃপণ, আবার কারুর চোখে ধূর্ত, কিন্তু নিজের কাছে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তার একটাই বিশ্বাস, মানুষ ছেড়ে যায়, কিন্তু টাকা নয়। ঘরের আলমারিতে কাপড় কম, কিন্তু সিন্ধুক ভর্তি হিসাবের খাতা, সেগুলোতে আবার লোহার তালা দিয়ে বন্ধ। রোজ রাত 10টায় আলো নিভিয়ে বসতেন। কলমের খচখচ শব্দে যোগ বিয়োগ, সুদ, জমা, বাকি এইসবেরই হিসেব করতেন। কিন্তু রাত যত বাড়ত, শিবনাথবাবুর বুকের ভেতরে তত একটা অদ্ভুত চাপ জমত। মাঝে মাঝে মনে হতো কেউ যেন অদৃশ্য হাত দিয়ে তার হৃৎপিণ্ডটা মুচড়ে ধরছে। শিবনাথবাবুর স্ত্রী সুচরিতা বহুবার বলেছে, এই ব্যথাটা ভালো নয় গো, ডাক্তার দেখাও। কিন্তু শিবনাথবাবু দাঁত চেপে উত্তর দিত, ডাক্তারের ফি শুনলে ব্যথাই পালাবে। সুচরিতা আর কিছু বলতো না। চোখের নিচে কালো দাগ, চুলে পাক। কত বছর সে নিজেকে আয়নায় দেখেনি তার ঠিক নেই। এক বিকেলে হঠাৎ শিবনাথের হাত থেকে কলম পড়ে গেল। বুকের ভেতর যেন আগুন ঢুকে পড়ল। সে ছেলেকে চিৎকার করে ডাকল, সোহম, জল। ছেলে দৌড়ে আসার আগেই শিবনাথ সরকারের শরীরটা মেঝেতে ঢলে পড়ল। চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টি নেই। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ঠিক 5 মিনিট পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিল আসে 5200। যদি শিবনাথ শুনতে পেতেন, হয়তো দ্বিতীয়বার মরতেন। শিবনাথবাবুর মৃত্যুর পর তিনি বুঝতে পারলেন তিনি এখনো মরেননি, কারণ তিনি সবকিছুই দেখতে পাচ্ছেন। নিজের দেহটা শ্মশানে পুড়ছে, আগুনের লেলিহান শিখা নাচছে, চামড়া পুড়বার গন্ধ আসছে, কিন্তু শরীরে যেন কিছুই লাগছে না। অন্যদিকে সুচরিতা কাঁদছে, কিন্তু সেই কান্না যেন কোথাও ফাঁপা। আর ছেলে সোহম, সে বন্ধুকে বলছে, শেষমেশ সব আমার হলো, এবার আর হিসেব নয়, জীবনটা উপভোগ করব। শিবনাথের বুকের ভেতর আবার সেই চেপে ধরা অনুভূতি। ঠিক তখনই উঠোনে ভারী বাতাস বয়ে এলো।
এক গভীর কণ্ঠ। কেউ যেন বলছে, হিসাব অসম্পূর্ণ শিবনাথ সরকার। পেছনে তাকিয়ে তিনি দেখলেন কালো ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে এক দৈত্যকার ছায়া। তার চোখ দুটো লাল, হাতে জং ধরা শিকল। বলছে, আমি জম গণক, জীবনের হিসাব নিই। শিবনাথ কাঁপতে কাঁপতে বললেন, আমি তো কাউকে মারিনি। তুই সুখ জমিয়ে রেখেছিলিস আর অন্যদের অনাহারে রাখছিলিস। 1 মাস সময়, তারপর তোর বিচার। শিবনাথ এখন হাওয়া, দেওয়াল ভেদ করে হাঁটতে পারে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। কিন্তু সে দেখে সুচরিতা রঙিন শাড়ি পরে পার্লারে যাচ্ছে, আয়নার দিকে তাকিয়ে হাসছে। শিবনাথবাবু চেঁচিয়ে ওঠে, বলে, আমার শোক করছিস না? কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। অন্যদিকে সোহম ব্যাংক থেকে টাকা তোলে। সে বলে, বাবা টাকা জমাতেই জানতো, মানুষ চিনত না। একটা কথা শিবনাথের মাথায় কিলের মতো লাগে, মানুষ চিনত না। ঘরে আসে ফ্রিজ, টিভি, গাড়ি। সুচরিতা আবার গানও গায়, সে হাসে। শিবনাথ বুঝতে পারেন এই হাসিটা সে নিজেই বন্দি করে রেখেছিল। হঠাৎ একদিন তার দিদি নির্মলা, যার ছেলের অপারেশনের জন্য টাকা চেয়েছিল শিবনাথের কাছে, কিন্তু তাকে ফেরত আসতে হয়েছিল শূন্য হাতে। আজ সুচরিতা তার হাতে গয়না তুলে দেয়। শিবনাথের মনে হয় তার সিন্দুকটা যেন ভিতর থেকে ভেঙে পড়ছে। শিবনাথ সরকারের মরার 1 মাস পূর্ণ হয়। ট্রেনের কামরায় সবাই উঠেছে ভ্রমণের আনন্দে। ঠিক তখনই সেই কণ্ঠ, চল। শিবনাথ দেখে জমগণক দাঁড়িয়ে। ফিসফিস করে শিবনাথ বলে, ওদের সুখ দেখে যেতে দাও। উল্টো দিক থেকে উত্তর আসে, তুই যখন বেঁচে ছিলিস ওদেরকে সুখ দিতে পারিসনি। এক দম বন্ধ করা পরিবেশের মধ্যে রেখেছিলিস, যেখানে শুধু চারিদিক অন্ধকার। পরের দিন সকালে খবরের কাগজে ছাপা হয়, রাতে ট্রেনে অদ্ভুত ঠান্ডা হাওয়া ও ছায়ামূর্তি, মেঝেতে পাওয়া গেছে পোড়া ছাই। কাশ্মীরে দাঁড়িয়ে সুচরিতা হঠাৎ কেঁপে ওঠে। তার কানে আসে একটা ফিস ফিস শব্দ, যেন কেউ বলছে, ভালো থাকিস। চোখ দুটো ভিজে যায়। শিবনাথ সরকার আজ মুক্ত। আর কোনো হিসেব নেই, শুধু মানুষের হাসি। আকাশে মিলিয়ে যাওয়ার আগে তার পুরনো খাতার পাতায় ভেসে ওঠে, হিসেব মেলেনি। 2 বছর পর সুচরিতা পড়ে বলে, এবার মিলেছে। ঠিক তখনই বাতাস থেকে উত্তর আসে, হ্যাঁ। শুনছিলেন ভৌতিক আসরের 13 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।